দর্শক, বর্তমান সরকার যখন বিদায় নিচ্ছে, নতুন সরকার যখন আসছে, রাত পোহালেই নতুন সরকার, এবং সেই নতুন সরকার যখন আসছে তখন নতুন সরকারের জন্য ভয়াবহ খারাপ খবর অর্থনীতির দিক থেকে, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণী করে গেছে বাংলাদেশকে, এবং তাদের সরকারের দৈনন্দিন খরচ মেটানোর অর্থ পর্যন্ত তাদের হাতে নেই, যার ফলে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে তারা ছাপানো টাকা দিয়ে সরকার চালিয়েছে, এবং সেই ছাপানো টাকা দিয়ে সরকার চালাতে গিয়ে অর্থনীতি হুমকির মুখে পড়েছে। এই ভয়াবহ দুঃসংবাদ নতুন সরকারের জন্য। নতুন সরকার কিভাবে এগুলো ম্যানেজ করবে সেটা একটা বড় মিশনের ব্যাপার বলে মনে করছেন। বর্তমান সরকার অর্থনীতির ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, আন্তর্জাতিক পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, মানে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, এই তিন ক্ষেত্রে নাকি প্রায় শতভাগ সফল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি এই বিদায় বেলাতেও এই ধরনের মিথ্যা বানোয়াট কথা বলে যাচ্ছেন। যখন তিনি এই সফলতার গল্প করছেন, তখন অর্থনীতি ক্ষেত্রে বিপর্যয়ের তথ্য দিচ্ছে গণমাধ্যম। চলুন একটু জেনে দেখি বর্তমান সরকার কিভাবে ছাপানো টাকা দিয়ে দৈনন্দিন খরচ চালিয়ে, ঋণ করে চালিয়ে অর্থনীতির 12টা বাজিয়েছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বর্তমান সরকার দৈনন্দিন ব্যয়, সরকারের যে দৈনন্দিন ব্যয় রয়েছে সেই ব্যয় নির্বাহ করতে হিমশিম খেয়েছে, এবং সেই জন্য 56 টাকার এবং ঋণের ওপরে নির্ভর করেছে। প্রতিনিয়ত 56 টাকায় ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ভয়াবহ একটা তথ্য বের করেছে দৈনিক যুগান্তর। যুগান্তরের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, দৈনন্দিন ব্যয় মেটাতে কেন্দ্রীয় ব্যাংকে হাত, 56 টাকায় সরকারের ঋণ 1309 কোটি টাকা। 56 টাকায় দৈনন্দিন ব্যয় নির্বাহ করার জন্য 1309 কোটি টাকা ঋণ করেছে সরকার। বলা হচ্ছে, আয়ের চেয়ে খরচ বেশি হওয়ায় তীব্র অর্থ সংকটে পড়েছে সরকার। দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতেও সরকারকে প্রকট অর্থ সংকট মোকাবেলা করতে হচ্ছে। প্রতিদিনের এই সংকট মেটাতে সরকার এখন বিভিন্ন খাতের ঋণের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। ব্যাংক, নন ব্যাংকিং খাতের পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক থেকে 56 টাকাও ঋণ নিতে হচ্ছে সরকারকে। মানে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক টাকশালে যাচ্ছে, টাকা ছাপাচ্ছে, টাকা ছাপিয়ে বাংলাদেশ সরকারকে দিচ্ছে। কি ভয়াবহ অবস্থা! কেন্দ্রীয় ব্যাংকের 56 টাকা বাজারে গিয়ে অর্থের প্রবাহ বাড়িয়ে দিচ্ছে। অর্থনীতির উপরে কি বিরূপ প্রতিক্রিয়া দেখুন। 56 টাকা বাজারে গিয়ে অর্থের প্রবাহ বাড়িয়ে দিচ্ছে, ফলে চাহিদা বেড়ে পণ্যের দাম বাড়াচ্ছে। এতে সার্বিকভাবে মূল্যস্ফীতির হারের উপরে চাপ সৃষ্টি হচ্ছে। দৈনন্দিন কার্যক্রম চালাতে চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে 1309 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে। টাকা ছাপিয়ে ঋণ নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে দৈনন্দিন কাজের জন্য 56 টাকা নেওয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে 7,366 কোটি টাকা। এখন পর্যন্ত 56 টাকা নিয়েছে সরকার 7,366 কোটি টাকা। সূত্র জানায়, সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নগদ অর্থের প্রয়োজন হয়। এসব হিসাবে প্রতিদিন যেমন বিভিন্ন খাত থেকে যে অর্থ আসে, মানে জমা হয়, তেমনি অর্থ খরচও হয়। এসব কাজে সংশ্লিষ্ট সংস্থার হিসাবে চাহিদা মতো অর্থ থাকলে ওই খাত থেকেই ব্যয় করা হয়, আর হিসাবে চাহিদা মতো অর্থ না থাকলে সংশ্লিষ্ট সরকারি ব্যাংকের অর্থের যোগান দিতে হয়। দিন শেষে চূড়ান্ত হিসাবে অর্থের ঘাটতি থাকলে কেন্দ্রীয় ব্যাংক থেকে সাময়িকভাবে 56 টাকায় অর্থের যোগান দেওয়া হয়। দৈনন্দিন কাজের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে 56 টাকায় অর্থের যোগান দেওয়া হয় একটি সাময়িক হিসাবের মাধ্যমে। সরকারের রাজস্ব আয় বাড়ল, 56 টাকায় দেওয়া ঋণ পুনরায় আদায় করে নেয় মানে ব্যাংক। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারের সাময়িক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক ঋণের যেমন যোগান দেয় তেমনি আদায় করে। এই হিসাবে সাময়িকভাবে ঋণের জন্য কেন্দ্রীয় ব্যাংক সর্বোচ্চ 12,000 কোটি টাকা যোগান দেয়। এর বেশি ঋণ নিলেই তা অন্য সরকারের অন্য খাতে স্থানান্তর করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারের রাজস্ব আয়ে ঘাটতি হয়েছে প্রায় 46,000 কোটি টাকা।
46,000 কোটি টাকা রাজস্ব আয় ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে পারেনি সরকার। ওই সময় আদায়ের লক্ষ্য ছিল 2,31,205 কোটি টাকা, আদায় করেছে 1,85,000 কোটি টাকা। ঘাটতি রয়েছে 20% ঘাটতি, এই ঘাটতি সরকার পূরণ করতে পারেনি। রাজস্ব বোর্ড বহির্ভূত খাতেও রাজস্ব আয়ে ঘাটতি রয়েছে। এদিকে সরকারের আয় কমেছে, অন্যদিকে নির্বাচন সহ বিভিন্ন কারণে খরচ বেড়েছে। সরকার গণভোটের আয়োজন করতে যেয়ে গণভোটে 1,500 কোটি টাকারও বেশি অতিরিক্ত খরচ করেছে, যেটা পরিপূর্ণ, এই গণভোটটা পরিপূর্ণ সংবিধান বিরোধী। সংবিধানে গণভোটের প্রসঙ্গ নেই। এই গণভোট শেষ পর্যন্ত আইনের প্রশ্নে গেলে গণভোটের সমস্ত কার্যক্রম, এর পেছনে সমস্ত অর্থলগ্নি করার সব কিছুই অবৈধ হয়ে যেতে পারে এবং এর সঙ্গে যারা জড়িত ছিলেন তারা সকলেই বিপদে পড়তে পারেন। সেরকম একটা খাতে এই ব্যাপারগুলো করা হয়েছে। অর্থাৎ সরকার 20% রাজস্ব আয় করতে পারেনি। সর্বশেষ যে হিসাব ডিসেম্বর পর্যন্ত, সেই 20% পূরণ করার জন্য কেন্দ্রীয় ব্যাংককে বলেছে তুমি টাকা ছাপাও আর আমাকে দাও, টাকা ছাপাও আর আমাকে দাও। এই যে ছাপানো টাকা বাজারে গিয়ে অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়া ফেলছে এবং এই ভঙ্গুর অর্থনীতির মুখে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের প্রেস সেক্রেটারি তিনি বলছেন বাংলাদেশের বর্তমান সরকার অর্থনীতি, পররাষ্ট্রনীতি আর আইন শৃঙ্খলা, এই 3 খাতে নাকি সব থেকে বেশি সফল হয়েছে। যেখানে ওপেন সিক্রেট আমরা সবাই জানি আইন শৃঙ্খলা, আন্তর্জাতিক সম্পর্ক এবং অর্থনীতি সব ক্ষেত্রেই সরকার সব থেকে বেশি ডাব্বা মেরেছে এবং সেই ক্ষেত্রে ডাব্বা মারার যে ইতিহাস, সেই ইতিহাস বাংলাদেশের ইতিহাসে এত বেশি ডাব্বা মারার ইতিহাস কখনো ঘটেনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে এত খারাপ কখনো হয়নি। দর্শক, আপনি কিভাবে দেখছেন নতুন সরকার যে ঋণের বোঝা নিয়ে দৈনন্দিন কর্মকাণ্ড শুরু করতে চলেছে, তাদেরকে কি মুসিবতের মধ্যে ফেলে গেল এই সরকার? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।